আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ ২৭শে ডিসেম্বর। আর মাত্র ৪ দিন বাদেই ২০২১ আরম্ভ হতে চলেছে। আজকের মন কি বাত এক অর্থে ২০২০র শেষ মন কি বাত। এর পরের মন কি বাত ২০২১-এ হবে। বন্ধুরা, আমার সামনে আপনাদের পাঠানো অসংখ্য চিঠি রয়েছে। মাইগভে আপনারা যে সমস্ত প্রস্তাব পাঠান, সেগুলোও আমার সামনে রয়েছে। বহু মানুষ ফোন করে তাঁদের মতামত জানিয়েছেন। বেশিরভাগ বক্তব্যেই এই বছরের অভিজ্ঞতা, তাঁদের উপলব্ধি এবং ২০২১-এ তাঁদের সংকল্পের কথা রয়েছে। কোলাপুর থেকে অঞ্জলিজি লিখেছেন, নতুন বছরে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবার আমরা একটা নতুন কাজ করি, আমাদের দেশকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। অঞ্জলিজি, সত্যি খুব ভালো ভাবনা। আমাদের দেশ ২০২১-এর সাফল্যের নতুন শিখর স্পর্শ করুক, দুনিয়ায় ভারতের পরিচিতি আরও গৌরবমণ্ডিত হোক, এর চেয়ে বেশি আমরা কী চাইতে পারি? বন্ধুরা, নমো অ্যাপে মুম্বাইয়ের অভিষেকজি একটি মেসেজ পোস্ট করেছেন। লিখেছেন, ২০২০ যা যা আমাদের দেখালো, যা যা শেখালো, তা কোনোদিন কেউ ভাবেনি। করোনা সংক্রান্ত আরও অনেক কথা উনি লিখেছেন। এই সমস্ত চিঠি ও বার্তাগুলিতে একটা কমন বিষয় আমার নজরে এসেছে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। অধিকাংশ চিঠিপত্রে লোকে দেশের সামর্থ্য, দেশবাসীর সামগ্রিক শক্তির প্রশংসা করেছেন। যেভাবে জনতা কারফিউ মতো অভিনব প্রয়াস গোটা বিশ্বের জন্য প্রেরণাদায়ক হয়েছিল, যেভাবে থালা হাততালি বাজিয়ে আমাদের দেশবাসী করোনা যোদ্ধাদের সম্মান জানিয়েছিল, ঐক্যবদ্ধতা দেখিয়েছিল, অনেকেই এই বিষয়গুলিকে মনে রেখেছেন। বন্ধুরা, দেশের আপামর জনসাধারণ এই পরিবর্তনকে অনুভব করেছেন। আমি দেশে আশার এক অদ্ভুত প্রবাহ অনুভব করেছি। অনেক বাধা বিপত্তি এসেছে, বহু বিপদ এসেছে। করোনার কারণে দুনিয়ার সাপ্লাই চেইন নিয়ে অনেক সমস্যা তৈরি হয়, কিন্তু আমরা এই সব বাধা থেকে নতুন শিক্ষা লাভ করেছি। দেশে এক নতুন ক্ষমতার উদ্ভব হয়েছে। তাকে এক কথায় বলা যেতে পারে আত্মনির্ভরতা। বন্ধুরা, দিল্লিবাসী অভিনব ব্যানার্জি আমাকে নিজের যে অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়েছেন, তা আমার খুবই চমকপ্রদ লেগেছে। অভিনবজিকে নিজের আত্মীয় পরিজনের বাচ্চাদের উপহার দেওয়ার জন্য কিছু খেলনা কিনতে হতো। তাই তিনি দিল্লির ঝন্ডেওয়ালান বাজারে গিয়েছিলেন। আপনারা অনেকে হয়তো জানেন, দিল্লির এই বাজার সাইকেল এবং খেলনার জন্য বিখ্যাত। আগে ওখানে দামি খেলনা মানেই ছিল ইম্পোর্টেড খেলনা, এমনকি সস্তা খেলনাও বাইরে থেকে আসত। কিন্তু অভিনবজি আমাকে চিঠিতে জানিয়েছেন যে এখন ওখানকার অনেক দোকানদার ক্রেতাদের এই বলে খেলনা বিক্রি করছেন যে ভালো খেলনা মানে ভারতে তৈরি, মেড ইন ইন্ডিয়া খেলনা। ক্রেতাদের মধ্যে মেড ইন ইন্ডিয়া খেলনারই চাহিদা দেখা যাচ্ছে। মানুষের চিন্তাভাবনার যে আমূল পরিবর্তন হয়েছে, এ হলো তার জাজ্বল্যমান উদাহরণ। দেশবাসীর চিন্তাধারায় বিরাট পরিবর্তন এসেছে, তাও মাত্র ১ বছরে। এই পরিবর্তনের হিসেব কষা সহজ নয়। অর্থনীতিবিদরাও নিজেদের মাপদণ্ডে এর ওজন করতে পারবেন না। বন্ধুরা, আমাকে বিশাখাপত্তনম থেকে বেঙ্কট মুরলীপ্রসাদ যা লিখে পাঠিয়েছেন, তাতে এক সম্পূর্ণ অন্য আইডিয়া পেলাম। বেঙ্কটজি লিখেছেন, আমি আপনাকে 2021-এর জন্য, 2021-এর জন্য আমার এবিসি অ্যাটাচ করে পাঠালাম। আমি বুঝতে পারিনি এবিসি মানে উনি কি বলতে চাইছেন। আমি দেখি বেঙ্কটজি তার চিঠির সঙ্গে একটি চার্টও অ্যাটাচ করে পাঠিয়েছেন। আমি চার্টটা দেখে বুঝতে পারি এবিসি মানে আত্মনির্ভর ভারত চার্ট। এটি খুবই চমকপ্রদ ব্যাপার। বেঙ্কটজি সেই সমস্ত জিনিসের লিস্ট তৈরি করেছেন যা উনি প্রতিদিন ব্যবহার করেন। এর মধ্যে ইলেকট্রনিক্স, স্টেশনারি, সেলফ কেয়ার আইটেম ইত্যাদি আরও অনেক জিনিস আছে। বেঙ্কটজি বলেছেন, আমরা নিজেরাই অজান্তেই বহু বিদেশি দ্রব্য ব্যবহার করি, যার ভারতীয় বিকল্প খুব সহজেই পাওয়া যায়। এখন উনি অঙ্গীকার করেছেন যে উনি শুধুমাত্র সেই প্রোডাক্টই ব্যবহার করবেন যার সাথে আমাদের দেশবাসীর পরিশ্রম এবং ঘাম জড়িয়ে আছে। বন্ধুরা, এর পাশাপাশি উনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যা আমার ভীষণ চমকপ্রদ লেগেছে।
উনি লিখেছেন যে আমরা আত্মনির্ভর ভারতের সমর্থন করছি, কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারারদের জন্য স্পষ্ট নির্দেশ থাকা উচিত যে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো রকম আপোস যেন না করা হয়। কথাটা একদম ঠিক। জিরো এফেক্ট, জিরো ডিফেক্ট, এই ভাবনা নিয়ে কাজ করার সময় এসে গেছে। আমি দেশের ম্যানুফ্যাকচারার ও ইন্ডাস্ট্রি লিডারদের অনুরোধ জানাই এই কথা মাথায় রাখতে। দেশের মানুষ এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। ভোকাল ফর লোকাল, এই ভাবনা আজ ঘরে ঘরে গুঞ্জরিত হচ্ছে। এই সময় আমাদের সুনিশ্চিত করার সময় যে আমাদের প্রোডাক্ট বিশ্বমানের হোক, যেটা গ্লোবাল বেসড, সেটাই আমরা ভারতে তৈরি করতে পারি। এর জন্য আমাদের উদ্যমী সাথীদের এগিয়ে আসতে হবে, স্টার্টআপদের এগিয়ে আসতে হবে। আবারও একবার আমি ভেঙ্কটজিকে ওঁর অসাধারণ প্রয়াসের জন্য অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এই ভাবনাকে সচল রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে এবং এর বৃদ্ধি ঘটাতে হবে। আমি আগেও বলেছি, আরও একবার দেশবাসীর কাছে অনুরোধ করছি, আপনারাও একটি সূচি তৈরি করুন। সারাদিন আমরা যে যে দ্রব্য কাজের জন্য ব্যবহার করি, সেই সব জিনিস বিবেচনা করুন এবং দেখুন অজান্তে কোন কোন বিদেশে তৈরি হওয়া দ্রব্য আমাদের জীবনে প্রবেশ করেছে। এক হিসেবে আমরা এর দাস হয়ে পড়েছি। তাদের ভারতে তৈরি হওয়া বিকল্পের সন্ধান করুন এবং এই সিদ্ধান্ত নিন যে ভবিষ্যতে ভারতে তৈরি, ভারতবাসীর পরিশ্রমে, ঘামে তৈরি এই দ্রব্যই আমরা ব্যবহার করব। আপনারা প্রতি বছর নিউ ইয়ার রেজলিউশন নিয়ে থাকেন। এবার একটি রেজলিউশন নিজের দেশের জন্য অবশ্যই নিতে হবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে আততায়ীদের থেকে, অত্যাচারীদের থেকে দেশের হাজার হাজার বছরের প্রাচীন সংস্কৃতি, সভ্যতা, আমাদের রীতি রেওয়াজকে রক্ষা করতে যাঁরা বিরাট আত্মবলিদান দিয়েছেন, আজ তাঁদেরও স্মরণ করার দিন। আজকের দিনে গুরু গোবিন্দজির পুত্রদ্বয় সাহেবজাদে জোরাবর সিং এবং ফতেহ সিংকে প্রাচীরে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। অত্যাচারী চেয়েছিল যে সাহেবজাদারা যেন নিজেদের বিশ্বাস ছেড়ে দেয়, মহান গুরু পরম্পরা শিক্ষা ছেড়ে দেয়। কিন্তু আমাদের সাহেবজাদারা এত কম বয়সেও আশ্চর্য সাহস দেখিয়েছিলেন, ইচ্ছাশক্তি দেখিয়েছিলেন। প্রাচীরে সমাধিস্থ করার সময় পাথর গায়ে লাগছিল, প্রাচীর উঁচু হচ্ছিল, মৃত্যু এগিয়ে আসছিল, কিন্তু তবুও তাঁরা নিজেদের অবস্থানে অটল ছিলেন। আজকের দিনেই গুরু গোবিন্দ সিংয়ের মা, মাতা গুজরিও শহীদ হয়েছিলেন। আর এক সপ্তাহ আগে শ্রী গুরু তেগ বাহাদুরজির শহীদত্ব বরণের দিনও ছিল। এখানে দিল্লিতে গুরুদ্বার রকাবগঞ্জে গিয়ে গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা নিবেদন করার, সেখানে মাথা ঠেকানোর সুযোগ আমার হয়েছে। এই মাসেই শ্রী গুরু গোবিন্দ সিংয়ের দ্বারা অনুপ্রাণিত বহু মানুষ মাটিতে শুয়ে থাকেন। মানুষ শ্রী গুরু গোবিন্দ সিংয়ের পরিবারের সদস্যদের শহীদ হওয়াকে অত্যন্ত আবেগঘনভাবে স্মরণ করেন। এই শহীদত্ব সম্পূর্ণ মানবতাকে, দেশকে নতুন শিক্ষা দিয়েছে। এই আত্মত্যাগ আমাদের সভ্যতাকে সুরক্ষিত করার মহান দায়িত্ব পালন করেছেন। আমরা সবাই এর কাছে ঋণী। একবার আবারও শ্রী গুরু তেগ বাহাদুরজি, মাতা গুজরিজি, গুরু গোবিন্দ সিংজি এবং 4 সাহিবজাদাদের আত্মোৎসর্গকে আমি প্রণাম জানাই। এভাবেই বহু আত্মত্যাগ ভারতের আজকের স্বরূপকে বাঁচিয়ে রেখেছে, সচল রেখেছে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি এমন একটি কথা বলতে চলেছি যাতে আপনাদের আনন্দও হবে এবং গর্বও হবে। ভারতের লেপার্ড অর্থাৎ চিতাবাঘের সংখ্যা 2014 থেকে 2018-র মধ্যে 60%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। 2014-তে দেশে লেপার্ডের সংখ্যা ছিল 7,900। 2019-এ তাদের সংখ্যা বেড়ে 12,852 হয়েছে। এটা সেই লেপার্ড যাদের সম্বন্ধে জিম করবেট বলেছিলেন, যেসব মানুষ লেপার্ডকে প্রকৃতিতে স্বচ্ছন্দরূপে চলাফেরা করতে দেখেননি, তাঁরা তাদের সৌন্দর্য কল্পনাও করতে পারবেন না, তাদের রঙের আকর্ষণীয়তা এবং চলনের মোহময়তা সম্পর্কে ধারণা করতে পারবেন না। দেশের অধিকাংশ রাজ্যে, বিশেষ করে মধ্য ভারতে, লেপার্ডদের সংখ্যা বেড়েছে। লেপার্ডদের সর্বাধিক বসতিপূর্ণ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র সবার উপরে রয়েছে। এটি একটি বড় প্রাপ্তি। লেপার্ড সারা দুনিয়ায় বহু বছর ধরে বিপদের মোকাবিলা করে আসছে। পৃথিবী জুড়ে
ওদের হ্যাবিট্যাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন সময় ভারত লেপার্ডের সংখ্যার ক্রমাগত বৃদ্ধি করে সারা বিশ্বকে পথ দেখিয়েছে। আপনারা নিশ্চয়ই এও জানেন যে গত কয়েক বছরে ভারতে সিংহের সংখ্যা বেড়েছে, বাঘেদের সংখ্যাও বৃদ্ধি হয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারতে বনাঞ্চলও বৃদ্ধি পেয়েছে। তার কারণ এই যে শুধু সরকারই নয়, বরং বহু মানুষ, সিভিল সোসাইটি, অনেক সংস্থা আমাদের গাছপালা ও বন্যপ্রাণী সংরক্ষণে যুক্ত হয়েছে। তারা সবাই অভিনন্দনের দাবিদার। বন্ধুরা, আমি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক হৃদয়স্পর্শী প্রয়াসের কথা পড়েছি। আপনারাও সোশ্যাল মিডিয়ায় তার ভিজুয়ালস দেখে থাকবেন। আমরা সবাই মানুষদের জন্য হুইল চেয়ার দেখেছি, কিন্তু কোয়েম্বাটুরের একটি মেয়ে গায়ত্রী নিজের বাবার সঙ্গে একটি অসুস্থ কুকুরের জন্য হুইল চেয়ার তৈরি করে দিয়েছে। এই সংবেদনশীলতা অনুপ্রেরণা যোগাবে, আর এটা তখনই হওয়া সম্ভব যখন মানুষের মন প্রতিটি জীবের প্রতি সহানুভূতিশীল হবে। দিল্লি, এনসিআর ও অন্যান্য কিছু শহরে ভয়ঙ্কর ঠান্ডায় বেওয়ারিশ পশুদের দেখাশোনার জন্য কিছু মানুষ নানান ব্যবস্থা করছেন। তাঁরা এই পশুদের এমনকি খাওয়া দাওয়া, সোয়েটার আর বিছানার ব্যবস্থাও রাখছেন। এমনও কিছু মানুষ আছেন যাঁরা আবার প্রত্যেক দিন কয়েকশো বেওয়ারিশ পশুর খাওয়ার আয়োজন করে চলেছেন। এ ধরনের প্রয়াস অবশ্যই প্রশংসনীয়। এমনই আরেক রকম মহৎ প্রচেষ্টা চলছে উত্তরপ্রদেশে কোশাম্বীতে। জেলবন্দীরা গরুদের ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পুরনো ছেঁড়া কম্বল দিয়ে কভার তৈরি করছেন। কোশাম্বী ও আশেপাশে জেলার জেলবন্দীদের তৈরি কম্বল জড়ো করে একসঙ্গে সেলাই করে গোশালায় পাঠিয়ে দেওয়া হয়। কোশাম্বীর জেলবন্দীরা প্রতি সপ্তাহে অনেক কভার তৈরি করছেন। আসুন, অন্যদের দেখাশোনা করার এই দরদী প্রচেষ্টাকে আমরা উৎসাহিত করি। বাস্তবে এটা এমন একটা সৎ কাজ যা সমাজের সংবেদনশীলতাকে জোরদার করে। আমার প্রিয় দেশবাসী, এখন আমার সামনে যে চিঠিটি রয়েছে তাতে দুটো বড় ফটো রয়েছে। একটাই মন্দিরের ফটো, একটা বিফোর আর একটা আফটার। এই ফটো দুটোর সঙ্গে যে চিঠি রয়েছে তাতে এমন একটা যুবগোষ্ঠীর কথা বলা হয়েছে যারা নিজেদের যুব ব্রিগেড বলে। আসলে এই যুব ব্রিগেড কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনের কাছে বীরভদ্র স্বামী নামের একটা প্রাচীন শিব মন্দিরের ভোল পাল্টে দিয়েছেন। মন্দিরের চারপাশ ঘাস আগাছার ঝোপঝাড় হয়ে গিয়েছিল। পথচারীরা বাইরে থেকে মন্দির আছে বলে বুঝতেও পারতেন না। একদিন কয়েকজন পর্যটক এই ভুলে যাওয়া মন্দিরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যুব ব্রিগেড সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে চুপচাপ না থেকে মন্দিরটি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছিলেন। ওঁরা মন্দিরের চারপাশের বাড়তে থাকা ঘাস আগাছা ঝোপঝাড় কেটে সাফ করে দিলেন। যেখানে যতটা মেরামত করার প্রয়োজন ছিল তাও করলেন। ভালো উদ্যোগ দেখে স্থানীয় লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কেউ সিমেন্টের যোগান দিলেন, কেউ বা রং দিলেন। যে যেমন পারলেন সাহায্য করলেন। এই সব যুবকেরা বিভিন্ন প্রফেশনে রয়েছেন। উইকেন্ডের অবসরের সময় মন্দিরে কাজ করেছেন। ওঁরা মন্দিরের দরজার সঙ্গে সঙ্গে বিদ্যুতের কানেকশনের ব্যবস্থা করে ফেলেছিলেন। এইভাবে মন্দিরে পুরনো বৈভব ফিরিয়ে আনতে পারলেন। মানসিক দৃঢ়তা ও স্বপ্ন, এই দুয়ের সাহায্যেই মানুষ যে কোনো লক্ষ্য পূরণ করতে পারে। যখনই আমি ভারতের তরুণদের দেখি, আনন্দিত হই, আশ্বস্ত হই। আনন্দিত ও আশ্বস্ত হই কারণ এদেশে যুব সমাজের ক্যান ডু অ্যাপ্রোচ আছে, আর উইল টু স্পিরিটও রয়েছে। ওদের কাছে কোনো বাধাই বাধা নয়, কোনো কিছুই ওদের আয়ত্তের বাইরে নয়। আমি তামিলনাড়ুর এক শিক্ষকের কথা পড়েছি। তাঁর নাম হেমলতা এন.কে। তিনি বিড্ডুপুরামের এক স্কুলে বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা তামিল পড়ান। কোভিড-19 অতিমারি স্বাভাবিকভাবেই তাঁর অধ্যাপনায় কোনো বিঘ্ন ঘটাতে পারেনি। হ্যাঁ, ওর সামনে প্রতিবন্ধকতা নিশ্চয়ই ছিল, কিন্তু তিনি একটা ইনোভেটিভ উপায় বের করেছেন। কোর্সের ৫৩টা চ্যাপ্টার রেকর্ড করে অ্যানিমেটেড ভিডিও বানিয়ে পেন ড্রাইভে ভরে ছাত্রছাত্রীদের দিয়ে দিয়েছেন। এতে তাঁর স্টুডেন্টদের অনেক সুবিধে হয়েছে। চ্যাপ্টারগুলো তারা ভিজুয়ালি বুঝে নিতে পেরেছে। এর সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে ফোনেও কথা বলেছেন। এর ফলে ছাত্রছাত্রীদের কাছে পড়াশুনো অনেক মনোগ্রাহী হয়েছে। দেশব্যাপী করোনার এই সময়ে টিচারেরা নানান ইনোভেটিভ উপায় উদ্ভাবন করেছেন। যে কোর্স মেটেরিয়াল ক্রিয়েটিভলি তৈরি করেছেন,
অনলাইন পড়াশোনার যুগে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি সমস্ত টিচারদের অনুরোধ করছি, সেই সব কোর্স মেটেরিয়াল শিক্ষা মন্ত্রকের দীক্ষা পোর্টালে অবশ্যই আপলোড করুন। দূর দূরান্তের ছাত্রছাত্রীরা এর ফলে অনেক বেশি উপকৃত হবে। বন্ধুরা, আসুন আমরা ঝাড়খণ্ডের কোরওয়া জনজাতির হীরামনজির বিষয়ে কথা বলি। হীরামনজি গড়ওয়া জেলার সিংজো গ্রামে থাকেন। আপনারা জানলে অবাক হবেন, কোরওয়া জনজাতির জনসংখ্যা খুব বেশি হলে ৬,০০০ এবং তারা শহর থেকে দূরে পাহাড়ে জঙ্গলে বসবাস করে। হীরামনজির নিজের জনজাতির সংস্কৃতি ও জাতিসত্তা সংরক্ষণের জন্য এক অনন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ১২ বছরের অক্লান্ত পরিশ্রমে বিলুপ্তপ্রায় কোরওয়া ভাষার শব্দকোষ তৈরি করেছেন। তিনি এই শব্দকোষে ঘরগেরস্থালির চালু শব্দ থেকে দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত কোরওয়া ভাষার অনেক শব্দ শব্দার্থ সহ সংগ্রহ করেছেন। কোরওয়া জনজাতির জন্য হীরামনজি যা করে দেখিয়েছেন তা সারা দেশের জন্য এক অনবদ্য দৃষ্টান্ত। আমার প্রিয় দেশবাসী, আমরা জানি আকবরের রাজসভায় এক বিশিষ্ট সদস্য ছিলেন আবুল ফজল। উনি একবার কাশ্মীর ভ্রমণের পর বলেছিলেন, কাশ্মীরের সৌন্দর্য এত অনুপম যে খিটখিটে কি বদরাগী লোকও খুশিতে ভরে উঠবেন। আসলে উনি কাশ্মীরের কেশর চাষের কথা বলছিলেন। কেশর যুগ যুগ ধরে কাশ্মীরের সঙ্গে যুক্ত। কাশ্মীরি কেশর প্রধানত পুলওয়ামা, বাড়গাম এবং কিস্তওয়াড়ের মতো জায়গায় চাষ হয়। এবছর মে মাসে কাশ্মীরি কেশরকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ অর্থাৎ জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা কাশ্মীরি কেশরকে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছি। কাশ্মীরি কেশর সমগ্র বিশ্বে এমন এক মশলা হিসেবে বিখ্যাত যার নানা রকম ঔষধি গুণাগুণ রয়েছে। এটি অত্যন্ত সুগন্ধযুক্ত এবং রং গাঢ় হয় এবং এর তন্তুগুলো লম্বা এবং মোটা হয়, যা এর ঔষধি গুণ বৃদ্ধি করে। এটা জম্মু এবং কাশ্মীরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। গুণাবলীর বিচারে কাশ্মীরের কেশর খুবই অনন্য এবং অন্যান্য দেশের কেশরের থেকে একেবারেই আলাদা। কাশ্মীরি কেশর এই জিআই ট্যাগ রিকগনিশনের মাধ্যমে আলাদা পরিচিতি লাভ করেছে। আপনারা জেনে খুশি হবেন যে কাশ্মীরি কেশর জিআই ট্যাগ সার্টিফিকেট পাওয়ার পর এটিকে দুবাইয়ের একটি সুপারমার্কেটে লঞ্চ করা হয়েছে। এখন এর রপ্তানি বৃদ্ধি পাবে, যা আত্মনির্ভর ভারত গঠনে আমাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। এতে কেশর চাষীদের বিশেষ লাভ হবে। পুলওয়ামায় ত্রালের সার এলাকায় বসবাসকারী আব্দুল মজিদ বাণীর কথাই ধরা যাক। উনি নিজের জিআই ট্যাগযুক্ত কেশরকে ন্যাশনাল স্যাফরন মিশনের সাহায্যে পাম্পোরে ট্রেডিং সেন্টারে ট্রেডিংয়ের মাধ্যমে বিক্রি করছেন। এর মতোই অনেকে কাশ্মীরে এই কাজ করছেন। এরপর যখন আপনি কেশর কেনার কথা চিন্তা করবেন, কাশ্মীরি কেশর কেনার কথাই ভাববেন। কাশ্মীরি মানুষদের অন্তরের উষ্ণতা এমনই যে ওখানকার কেশরের স্বাদই আলাদা। আমার প্রিয় দেশবাসী, এই দুদিন আগেই গীতা জয়ন্তী ছিল। গীতা আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রেই অনুপ্রেরণা দেয়। কিন্তু আপনারা কখনো ভেবেছেন গীতা এমন আশ্চর্য গ্রন্থ কেন? কারণ এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই বাণী। কিন্তু গীতার অনন্যতা এটাও যে এই গ্রন্থ কিছু জানার ইচ্ছে দিয়ে শুরু হয়, প্রশ্নের মাধ্যমে শুরু হয়। অর্জুন ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন, তাই গীতার জ্ঞান এই বিশ্ব সংসারে ছড়িয়ে পড়ে। গীতার মতোই আমাদের সংস্কৃতিতে যত তত্ত্বজ্ঞান আছে সবই কৌতূহল থেকে শুরু হয়েছে। বেদান্তের প্রথম মন্ত্রই তো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ এসো আমরা ব্রহ্মের বিষয় জানতে চাই। তাই তো আমাদের এখানে ব্রহ্মের খোঁজ করার কথা বলা হয়। কৌতূহলের শক্তি এমনই হয়, কৌতূহল আপনাকে অনবরত নতুন কিছু করার জন্যে প্রেরণা দেয়। ছোটবেলায় আমরা শিখতে পারি, তার কারণ আমাদের অন্তরে জিজ্ঞাসা থাকে। অর্থাৎ যতদিন কৌতূহল আছে ততদিনই জীবন, যতদিন জিজ্ঞাসা আছে ততদিন নতুন কিছু শেখার প্রচেষ্টা চলতে থাকে। কোনো বয়স বা পরিস্থিতি একে প্রভাবিত করতে পারে না। কৌতূহলের শক্তির এমনই এক সন্ধান আমি পেয়েছি তামিলনাড়ুর এক বৃদ্ধ শ্রী টি
শ্রীনিবাসাচার্য স্বামীর মাধ্যমে। শ্রী টি শ্রীনিবাসাচার্য স্বামীর বয়স ৯২ বছর, 92 ইয়ার্স। উনি এই বয়সেও কম্পিউটারে নিজের বই লিখছেন, তাও নিজে টাইপ করে। আপনারা হয়তো ভাবছেন, বই লেখা ঠিক আছে, কিন্তু শ্রীনিবাসাচার্যজির সময়কালে তো কম্পিউটারই ছিল না। তাহলে উনি কম্পিউটার ব্যবহার কবে শিখলেন? এটা ঠিকই যে ওর কলেজের সময় কম্পিউটার ছিল না, কিন্তু ওর মনে ঔৎসুক্য এবং আত্মবিশ্বাস এখনো সেই মাত্রায় আছে যতটা যুবক অবস্থায় ছিল। আসলে শ্রীনিবাসাচার্য স্বামী সংস্কৃত এবং তামিল বিষয়ে পণ্ডিত। তিনি এখনো পর্যন্ত ১৬টি আধ্যাত্মিক গ্রন্থ রচনা করেছেন। কিন্তু কম্পিউটার আসার পরে উনি বুঝতে পেরেছিলেন যে বই লেখার এবং প্রিন্ট হওয়ার ধরন বদলে গেছে। তাই উনি ৮৬ বছর বয়সে, 86 ইয়ার্সে কম্পিউটার শিখেছেন, নিজের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো শিখেছেন। এখন উনি নিজের বই লেখা শেষ করছেন। বন্ধুরা, শ্রী টি শ্রীনিবাসাচার্য স্বামীজির জীবন এটারই প্রত্যক্ষ প্রমাণ যে যতদিন না জীবনে কৌতূহলের মৃত্যু হয়, শেখার ইচ্ছেরা মরে না যায়, ততদিন জীবন উদ্দীপনায় ভরা থাকে। এই জন্য আমাদের কখনো এটা ভাবা উচিত নয় যে আমরা পিছিয়ে পড়লাম বা কিছু বাদ চলে গেল। আমিও যদি এটা শিখতে পারতাম। আমাদের এটাও ভাবা উচিত নয় যে আমরা শিখতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না। আমার প্রিয় দেশবাসী, এখন আমরা কৌতূহল থেকে নতুন কিছু শেখা এবং করার কথা বলছিলাম, নতুন বছরের নতুন সংকল্পের কথা বলছিলাম। কিন্তু কিছু লোক এমনও হয় যারা অনবরত কিছু না কিছু নতুন করতে থাকে, নতুন নতুন সংকল্প পূরণ করতে থাকে। আপনিও নিজের জীবনে অনুভব করে থাকবেন, যখন আমরা সমাজের জন্য কিছু করি, তখন অনেক কিছু করার উৎসাহ সমাজ নিজেই আমাদের জুগিয়ে দেয়। সামান্য প্রেরণাতে অনেক বড় কাজও সম্পন্ন হয়ে যায়। এমনই একজন যুবক শ্রীমান প্রদীপ সাংওয়ান। গুরুগ্রামের প্রদীপ সাংওয়ান ২০১৬ থেকে হিলিং হিমালয়াস নামে অভিযান চালাচ্ছেন। তিনি নিজের টিম আর ভলেন্টিয়ারদের সঙ্গে হিমালয়ের আলাদা আলাদা এলাকায় যান, আর ভ্রমণকারীরা সেখানে যেসব প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা ফেলে রেখে যায় সেসব পরিষ্কার করেন। প্রদীপজি এখনো পর্যন্ত হিমালয়ের আলাদা আলাদা ট্যুরিস্ট লোকেশন থেকে টন টন প্লাস্টিক পরিষ্কার করে ফেলেছেন। এমনই কর্ণাটকের এক তরুণ দম্পতি আছেন, অনুদীপ আর মিনুষা। অনুদীপ আর মিনুষা দুজনে গত নভেম্বর মাসে বিয়ে করেছেন। বিয়ের পর অনেক তরুণ তরুণীরা ঘুরতে যান, কিন্তু এঁরা দুজনে অন্যরকম কিছু করে দেখালেন। এঁরা প্রায়শই দেখতেন যে লোকেরা বাড়ির বাইরে বেড়াতে তো যান, কিন্তু যেখানে যান সেখানে প্রচুর আবর্জনা ফেলে রেখে আসেন। কর্ণাটকের সোমেশ্বর সৈকতেরও একই অবস্থা। অনুদীপ আর মিনুষা ঠিক করলেন যে লোকেরা সোমেশ্বর সৈকতে যেসব আবর্জনা ফেলে গেছে সেগুলো সব পরিষ্কার করবেন। স্বামী স্ত্রী দুজনেই বিবাহের পর প্রথম এটাই সংকল্প নিলেন। দুজনে মিলে সমুদ্রের তীরের বেশিরভাগ আবর্জনা পরিষ্কার করে ফেললেন। অনুদীপ নিজের সংকল্পের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করলেন। তারপর আর কি, তাদের এমন দুর্দান্ত ভাবনায় প্রভাবিত হয়ে বহু তরুণ তাঁদের সঙ্গে যুক্ত হলেন। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, এই সব লোকজন মিলে সোমেশ্বর সৈকত থেকে ৮০০ কিলোরও বেশি আবর্জনা পরিষ্কার করে দিয়েছেন। বন্ধুরা, এই প্রচেষ্টার মধ্যে আমাদের এটাও ভাবতে হবে যে এই সমস্ত আবর্জনা এই সমুদ্রের তীরে, পাহাড়ে পৌঁছায় কিভাবে। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে কিছু লোক আবর্জনা সেখানে ফেলে আসে। আমাদের প্রদীপ আর অনুদীপ মিনুষার মতো সাফাই অভিযান চালানো উচিত। কিন্তু তারও আগে আমাদের এই সংকল্প নিতে হবে যে আমরা আবর্জনা ছড়াবো না। প্রকৃতপক্ষে স্বচ্ছ ভারত অভিযানেরও তো এটাই প্রথম সংকল্প। হ্যাঁ, আর একটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই। করোনার কারণে এবছর ততটা আলোচনা করা হয়ে ওঠেনি। আমাদের দেশকে সিঙ্গল ইউজ প্লাস্টিক থেকে মুক্ত করতেই হবে। এটা ২০২১ সালের সংকল্পগুলোর মধ্যে একটা। অবশেষে আমি আপনাদের নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনি নিজে সুস্থ থাকুন আর আপনার পরিবারকেও সুস্থ রাখুন। আগামী বছর জানুয়ারিতে নতুন বিষয়ে মন কি বাত হবে।
অনেক অনেক ধন্যবাদ 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 ধন্যবাদ।